গত পর্বে তোমরা দেখেছিলে সোলাং ভ্যালিতে 16 আনা মাস্তি করার পর প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়ে আমরা হোটেলেই ফিরে গেছিলাম। আর আজ দেখতে মানালিতে দ্বিতীয় দিন আমরা ঠিক কি কি করেছিলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমাদের মানালিতে সেকেন্ড ডে অ্যান্ড আজকে কোথায় যাব আমরা নিজেও এখনও জানি না, বিকজ কালকে রাত্রির থেকেই আলোচনাটা চলছে। মানে আমরা টোটালি কনফিউজ যে কালকে মানে আজকে আমরা কোথায় যাব। কালকেও আমরা অটল টানেলের অ্যাটেম্প্ট নিয়েছিলাম, বাট আমাদের ওখান থেকে পারমিশন পাইনি আমরা, ওখান থেকে পারমিট করছে না, কারণ ওখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল। তো সেই জন্য ওখানে এখনও গ্ল্যাশিয়ার পড়ে আছে, এখনও সরাবার মানে বরফগুলো সরাবার কাজ চলছে। তো ওখানে এখনও পারমিট দিচ্ছে না, মানে অটল টানেল এখন টোটালি বন্ধ আছে, তো ওই জন্য যেতে দিচ্ছে না। আমরা ওই জন্য কালকে সোলাং ভ্যালিতেই যা মাস্তি করেছিলাম সেটা তো তোমরা দেখেইছো ব্লগে। তো আজকেও আমাদের ঠিক হচ্ছিল যে আমরা অটল টানেল যাব, ইদার অটল টানেল যাব, ইদার সেথাং যাব। তো অটল টানেল তো এখন বন্ধ, আমরা সেই রিস্কে যাচ্ছি না আর, কারণ এখনও ক্লিয়ার হয়েছে কিনা আমরা সেটাও জানি না প্রথম। তো সেখানে আমরা যাবো কিনা এখনও সেটা নিয়েও কনফিউশন চলছে। আজকে যে দুটোর মধ্যে কনফিউশন চলছে সে দুটো হলো ইদার সেথান আর লোকাল সাইট সিন। তো এখন আমরা জানি না যে আমরা এখন কোথায় যাচ্ছি, চলো বেরোই, তারপরে ডিসাইড হবে যে কোথায় যাচ্ছি। তবে ইচ্ছে আছে সেথানটা ঘুরে আসা। যখন এসেছি সেথান একটা অফবিট জায়গা মানালি, তোমরা সবাই জানো যে গেলে মানে রাস্তাটা সিনিক বিউটিটা ভীষণ সুন্দর। আর লোকাল সাইট সিন তো আমরা যখন তখন করতেই পারি, হাতে মাত্র আর একটা দিনও বলবো না, মানে আজকের দিনটা আর কালকের দিনে আমরা সাইট সিন করে ট্রেনে উঠবো কালকে রাতে। তো সেই জন্য এখনও জানি না যে কি হবে, এখনও জানি না, বলতে পারবো না কোথায় কি যাবো। বাট যেরকমটা হবে তোমরা সবটাই দেখতে পাবে ব্লগে। তো আগে ব্লগটা দেখতে থাকো, যেরকমটা হবে তোমরা জানতেই পারবে। চলো। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট পর্ব। বিশ্বাস করো যথেষ্ট তাড়াতাড়ি করে সকালবেলা উঠে ব্রেকফাস্টটা সারার চেষ্টা করেছিলাম, বাট ওই যে সবাইকে একসাথে নিয়ে টাইমে রেডি হওয়াটা খুব চাপের। আর সব থেকে লেট হয়েছিল আমার 2 মেয়ের জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ব্রেকফাস্ট। আমরা বেরিয়ে পড়েছি, আজকে ওয়েদার ভীষণ খারাপ, একটা জিনিস একদম ভুলে গেছি, জানি না কি হবে। তো আজকে আমাদের ডিসিশন হচ্ছে আজকে আমরা লোকাল সাইট সিনই করব সবাই মিলে। তো দেখা যাক কোথায় কোথায় কি হয়, যা হবে তোমরা দেখতেই পাবে। চলো। চোখের সামনে এরকম বরফের চাদর মোড়ানো সারি সারি পাহাড়, আর তার সাথে যোগ দিয়েছে বৃষ্টিটা। উফ, এক কথায় জাস্ট অসাধারণ। যদিও বরফের পাহাড় আমার জীবনে এই প্রথম, তাও আবার এত সুন্দরভাবে। যাই হোক, যা দেখছি বা যতটুকু দেখছি তার সবটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাইরে পড়ছিল বৃষ্টি, আর আমি যেহেতু আমার সাথে ক্যারি করছিলাম কয়েকটা রেইন কার্ড, তাই বাচ্চাগুলোকেই আগেই ওগুলো পরিয়ে দিয়েছিলাম যাতে ওরা অন্তত সেফ থাকুক। আর আমরা এখন যেখানে এসে পৌঁছেছি তার একদিকে হিড়িম্বা দেবী টেম্পল এবং অন্যদিকে ঘটোৎকচের টেম্পল। ওই যে কথায় আছে না, ফলেন পরিচয়াতে, তাই আমরা আগে হিড়িম্বা দেবীর সুপুত্র ঘটোৎকচের মন্দিরটাই দেখার সিদ্ধান্ত নিলাম। এই যে এখানে হিন্দিতে যেটা লেখা আছে, টিন বা অন্য ধাতুর তৈরি কোনো জিনিস এখানে যেন দান না করা হয়, এবং সেটা যদি কেউ করে তার কিন্তু উপযুক্ত শাস্তি প্রাপ্য। আর এই হলো ঘটোৎকচের পুজোস্থান। এই গাছের নিচে বসেই ঘটোৎকচ তার যাবতীয় পুজোর কাজ সারতেন। এখানে আরো অনেক কিছুই লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। মন্দিরে এসেছি অথচ ঘন্টা বাজাবো না তা কি কখনো হয়? নিজে তো বাজিয়েইছি, সাথে 2 মেয়েকে দিয়েও বাজিয়েছি। আমাদের মোটামুটি ঘটোৎকচের টেম্পল দেখা শেষ। এবার আমরা চলে যাব হিড়িম্বা দেবী টেম্পলে।
এতক্ষণ ধরে যে ঘটোৎকচের কথা বলছিলাম সেই ঘটোৎকচ হলেন হিড়িম্বা দেবীর সুপুত্র। এখন প্রশ্ন উঠতে পারে, এই হিড়িম্বা দেবী কে? হিড়িম্বা দেবী ছিলেন মহাভারতের পঞ্চপাণ্ডবের অন্যতম ভীমের স্ত্রী। তো আমরা এখন এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। বাইরে বৃষ্টি হচ্ছে, ছোট্ট বাচ্চাকে রেনকোট পরিয়ে দিয়েছি, মোটামুটি আমরা সেফ। দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে। মহাভারতের পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার সময় আসেন এই জঙ্গলে। এখনও সেই জঙ্গলের কিছু অবশিষ্ট রয়ে গেছে, যা তোমরা দেখতেই পাচ্ছ। তখনকার সময় এই জঙ্গলের রাজা ছিলেন রাজা হিড়িম্ব। হিড়িম্ব এবং তার বোন হিড়িম্বা থাকতো এই জঙ্গলে, যদিও তাদের বাবা মা সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। রাক্ষস বংশীয় হিড়িম্বা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ভাই হিড়িম্বর থেকে শক্তিশালী এবং বলবান সুপুরুষ যদি তিনি এ জীবনে পান, তাহলে তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এদিকে অজ্ঞাতবাস চলাকালীন যখন পঞ্চপাণ্ডবরা এই জঙ্গলে আসেন, তখন ভীমের হাতে রাজা হিড়িম্ব পরাজিত ও নিহত হন। আর সেই সূত্রেই ভীমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেবী হিড়িম্বা এবং জন্ম নেয় তাদের সুপুত্র ঘটোৎকচ। পরবর্তীকালে অবশ্য পঞ্চপাণ্ডবরা যখন এই স্থান থেকে ফিরে যেতে চেয়েছিলেন, তখন হিড়িম্বা দেবী তাদের সাথে যেতে চাননি। তিনি তার বাকি জীবনটা তার পুত্রের সাথে এই স্থানেই অতিবাহিত করেছিলেন। জমে যাচ্ছি। 1553 সালে মহারাজা বাহাদুর সিংহ এই মন্দিরের নির্মাণ করেন। এটি মূলত একটি গুহার চারধারে গড়ে উঠেছে, যে গুহাতে বসে দেবী হিড়িম্বা তার পুজো আচ্ছা এবং ধ্যান ইত্যাদি কাজকর্ম করতেন। যেহেতু দেবী হিড়িম্বা এবং তার ভাই হিড়িম্ব দুজনেই মায়াবী রাক্ষস বংশীয় ছিলেন, তাই তখনকার দিনে তারা এই সমস্ত পশুদের তাদের শিকার বানাতেন। আর সেই সমস্ত নিদর্শনই এই মন্দিরের শোভা আজও বজায় রেখে চলেছে। আর তার সঙ্গে এই মন্দিরের নিখুঁতভাবে খোদাই করা কাঠের কাজ সত্যিই নজর কাড়ার মতো। যাই হোক, হিড়িম্বা দেবী টেম্পলে পুজো দেওয়ার লাইন ছিল বিশাল, কিন্তু আমাদের হাতে সময় ছিল একদম কম, আর তার উপরে যুক্ত হয়েছিল এই অঝোরে বৃষ্টি। তাই এবারের মতো আমাদের হিড়িম্বা দেবী টেম্পলে পুজোটা আর দেওয়া হলো না। সো বেটার লাক নেক্সট টাইম। মন্দিরের ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকেই আমার লম্বা সেলফি স্টিকটা দিয়ে যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। এর থেকে বেশি কিছু দেখতে হলে নিজেরাই গিয়ে দেখে নিও পরে। বৃষ্টি হচ্ছে এখানে। হিড়িম্বা দেবীর টেম্পলে এসে এই লাল নীল হলুদ সবুজ ছাতাগুলি বেশ নজর কেড়েছিল, কিন্তু একটু ভেবে দেখলাম এইসব ছাতা এখান থেকে কেনা মানে প্রচুর লস। এক তো এই ধরনের ছাতার এখানে বিশাল দাম, এরকম ছাতা হাজার একটা কলকাতার নর্মাল বাজারেও পাওয়া যায়। আর দ্বিতীয়ত এই ধরনের রং বেরঙের রঙিন ছাতা কলকাতার রাস্তাঘাটে একেবারেই বেমানান। এখানেই যা একটু আধটু মানাচ্ছে, তাও এই পরিবেশের সাপেক্ষে। যাই হোক, আপাতত আমরা এই ছাতার মায়া ত্যাগ করে হিড়িম্বা দেবী টেম্পলকে টাটা বাই বাই বলে রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। তবে মনটা কিন্তু পড়ে রইল এই পাইন গাছের অরণ্যেই।
তবে যাই বলো আর তাই বলো, এই রেন কার্ড ক্যারি করার বুদ্ধিটা কিন্তু বেশ কাজে এসেছিল। যাই হোক, আমাদের পরের গন্তব্য ছিল মানালি ক্লাব হাউস। সেখানে পৌঁছাতে পরিস্থিতি আরোই খারাপ। এত উপচ্ছন্দে বৃষ্টি, তার উপর পার্কিংয়ে বিশাল লম্বা লাইন। গাড়ি থেকে জাস্ট নামতেই পারলাম না। বসে বসে বাইরে থেকে ক্লাব হাউস দূর থেকে দর্শন করে ব্যাক গিয়ারে গাড়ি নিতে হলো। যাই হোক, শেষমেশ কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম এই যা দেখতে। তবে আজকের মতো এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না।